আজকে আমাদের আলোচনার বিষয় ন্যাশনালিজম, কিন্তু ন্যাশনালিজমের বিশেষ তিনটি পার্ট। ফার্স্ট পার্ট হলো স্পিরিচুয়াল আন্ডারটোন ইন ন্যাশনালিজম, নাম্বার 2 সেন্স ইন শেপিং ন্যাশনালিজম, থার্ড দ্য আইডিয়া অফ রেস। তাহলে শুরু করছি ন্যাশনালিজমের তিনটি পার্ট। ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, particularly during the colonial period, was deeply interwoven with spiritual and religious undertone. আমাদের যে ভারতীয় ন্যাশনালিজম, বিশেষ করে কলোনিয়াল পিরিয়ডের কথাই বলছি, সেই সময় ন্যাশনালিজমের মধ্যে স্পিরিচুয়াল অ্যান্ড রিলিজিয়াস একটা টাচ ছিল। শুধু ডিউরিং দ্য কলোনিয়াল পিরিয়ডে বলবো না, শুরু থেকেই, ফ্রম ভেরি বিগিনিং, আমাদের ইন্ডিয়ান ন্যাশনালিজমের মধ্যে স্পিরিচুয়াল অ্যান্ড রিলিজিয়াস একটা টাচ ছিল। অর্থাৎ এটা একটা এলিমেন্ট, spiritual undertone in nationalism. One of the key figures who integrated spirituality with nationalism was Swami Vivekananda. আমরা স্বামীজির কথায় যদি আসি, তাহলে দেখব যে স্পিরিচুয়ালিটি বিষয়টা ন্যাশনালিজমের মধ্যে জড়িয়ে রেখেছিলেন যিনি, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। He viewed India not merely as a geographical entity, শুধু একটা ভৌগোলিক বিষয়, ভৌগোলিক স্থান ইন্ডিয়া এমনভাবে তিনি ভাবেননি, বাট অ্যাজ এ স্পিরিচুয়াল সিভিলাইজেশন। ভারতের সভ্যতাটাই হলো আধ্যাত্মিক সভ্যতা, স্পিরিচুয়াল সিভিলাইজেশন। সেই জন্য ন্যাশনালিজমের মধ্যে স্পিরিচুয়াল টাচটা রয়েছে। বিবেকানন্দ ইনভোক দ্য আইডিয়া অফ ইন্ডিয়ার স্পিরিচুয়াল মিশন ফর দ্য ওয়ার্ল্ড। শুধু ভারতের কথা ভাবেননি তিনি বিশ্বমানব ছিলেন। সেজন্য তার যে বক্তব্য, তার যে কথা, তার মধ্যে এই বিশ্ব ভ্রাতৃত্ববোধ, বিশ্বায়ন ব্যাপারটা ছিল। স্বাভাবিকভাবে ন্যাশনালিজমের মধ্যেও এই স্পিরিচুয়ালিটি ব্যাপারটা ছিল। বেসড অন দ্য অ্যানশিয়েন্ট উইজডম অফ দ্য বেদান্ত অ্যান্ড দ্য উপনিষদস, বেদান্ত থেকে, উপনিষদ থেকে তিনি তথ্য এবং তত্ত্ব রেখেছেন এই ন্যাশনালিজমের ক্ষেত্রেও, অর্থাৎ দেশ গঠন করার ক্ষেত্রে। His speeches reawakened a sense of pride and self-worth among Indians by connecting national identity with spiritual values such as self-realization, ইউনিটি অ্যান্ড সার্ভিস। তাহলে সার্বিক ক্ষেত্রেই আমাদের ন্যাশনাল আইডেন্টিটি, তার মধ্যে স্পিরিচুয়াল ভ্যালুস তিনি রেখেছেন। সাথে সাথে আমাদের যে সেলফ রিয়ালাইজেশন, ইউনিটি, সার্ভিস, সেবা, সর্বক্ষেত্রে তিনি স্পিরিচুয়াল টাচটা রেখেছেন স্বামী বিবেকানন্দ। এবার আসি মহাত্মা গান্ধী। অ্যাডভান্সড দ্য স্পিরিচুয়াল ন্যাশনালিজম, তিনিও এগিয়ে নিয়ে গেছেন স্পিরিচুয়াল ন্যাশনালিজমের বিষয়টা। গান্ধীজি's political philosophy was inseparable from his spiritual beliefs. তিনিও আধ্যাত্মিকতায় বিশ্বাস করতেন। সেজন্যই ভারতীয় যে ন্যাশনালিজম, তার মধ্যে এই স্পিরিচুয়াল ব্যাপারটা ছিল। অর্থাৎ তার যে পলিটিক্যাল ফিলোসফি, তার মধ্যে স্পিরিচুয়াল ব্যাপারটা ছিল। Concepts like ahimsa,
নন ভায়োলেন্স, সত্যাগ্রহ, ট্রুথ ফোর্স, এইসব বিষয়ে আমরা দেখব যে হিন্দুত্ব বলবো বা জৈন বা খ্রিস্টান, সার্বিক ক্ষেত্রে তাদের এথিক্সটাই নেওয়া হয়েছে। তাহলে গান্ধীজির যে পলিটিক্স, তার মধ্যে মরালিটি, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, আর সেই পথ ধরেই যেন তিনি কল্পনা করেছিলেন রামরাজ্য। এই রামরাজ্য ব্লেন্ডিং দ্য স্পিরিচুয়াল আইডিয়াল উইথ এ ন্যাশনাল বা ন্যাশনালিস্ট ভিশন। যেহেতু কথাটা রামরাজ্য, সার্বিকভাবে তার নিজস্ব এখানে রামরাজ্যের বিষয়টাকে একটু অন্য মাত্রায় তিনি দেখেছিলেন গান্ধীজি, তাহলে ইন্ডিয়ান ন্যাশনালিজমের মধ্যে এই ব্যাপারটা রয়েছে। পরবর্তী নাম চলে আসে শ্রী অরবিন্দ, অ্যানাদার স্পিরিচুয়াল ন্যাশনালিস্ট। তিনি জোর দিয়েছিলেন আইডিয়া অফ ইন্ডিয়া অ্যাজ ভারত মাতা, এমন একটা চিন্তাভাবনা তিনি নিয়েছিলেন, এবং স্পিরিচুয়াল ডেস্টিনি টু ফুলফিল ফর প্রোগ্রেস অফ হিউম্যানিটি। মানুষের কথা তিনি ভেবেছেন, সঙ্গে সঙ্গে জুড়ে দিয়েছেন ইন্ডিয়ান ন্যাশনালিজম। তার লেখা দ্য লাইফ ডিভাইন, এসে অন দ্য গীতা, এইসব জিনিস রিফ্লেক্ট করছে এ মিক্সচার অফ স্পিরিচুয়াল ইভলিউশন অ্যান্ড ন্যাশনাল রিজেনারেশন। তাহলে তথাকথিত শুধু পলিটিক্যাল ন্যাশনালিজমের বিষয়টা স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, শ্রী অরবিন্দ এইভাবে ভাবেননি। এবার সাথে সাথে চলে আসে ভক্তি আন্দোলনের কথা, সুফি ট্রেডিশনের কথা, তাদের যে ডিভোশন, তাদের যে বিলিভ, তারাও তাদের চিন্তাভাবনার মধ্যে ইউনিটি অফ অল বিংস, সমস্ত মানুষের একটা ইউনিটি, একতা কথা রেখেছেন স্পিরিচুয়াল ফ্রেমওয়ার্কের মধ্যেই। অর্থাৎ স্পিরিচুয়াল ফ্রেমওয়ার্কের মধ্যে ইন্ডিয়ান ন্যাশনালিজমের সৃষ্টি হয়। এখানে লিডার্স অ্যান্ড পোয়েট যাকে বলবো, লাইক রবীন্দ্রনাথ ট্যাগোর, তিনি যে ট্র্যাডিশন যেটা দেখিয়েছেন, ভিশন যেটা দেখিয়েছেন, কালচারাল দিক বা স্পিরিচুয়াল হারমোনি তার মধ্যেও ছিল। তাহলে ভারতের ন্যাশনালিজমের মধ্যে স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, শ্রী অরবিন্দ, রবীন্দ্রনাথ ট্যাগোর, সঙ্গে সঙ্গে ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন বা ট্র্যাডিশন, সব কিছুই জুড়েই কিন্তু ইন্ডিয়ান ন্যাশনালিজম। তাহলে স্পিরিচুয়াল ন্যাশনালিজম এটা কি করেছে? হেল্প ব্রিজ রিলিজিয়ান, লিঙ্গুইস্টিক, কাস্ট ডিভিশন, সবার মধ্যে একটা একতা সৃষ্টির কাজ করেছে। আর সিম্বল অফ ভারত মাতা এটা প্রেজেন্টেড করেছে, এবং ভারত মাতা প্রেজেন্টেড বা পার্সনিফাইড দ্য নেশন অ্যাজ এ গডেস, এমনভাবেই কিন্তু কল্পনা করা হয়েছে। তাহলে রিলিজিয়ান অ্যান্ড কমিউনিটিস, তার মধ্যে ডিফারেন্ট রিলিজিয়ান অ্যান্ড কমিউনিটির মধ্যে যে একতা, ইউনিটি, এটা দেখানো হয়েছে কোন পথ ধরে? এই স্পিরিচুয়াল ন্যাশনালিজমের পথ ধরে। যদিও খানিকটা মতের তফাৎ ছিল, বি.আর. আম্বেদকর তিনিও যুক্তি দিয়েছিলেন সেকুলার অ্যান্ড রেশনাল ফাউন্ডেশন ফর ন্যাশনালিজম। কেন? এনশিওর সোশ্যাল জাস্টিস। তাহলে তার মধ্যেও একটা গভীর থট ছিল। যাই হোক, ইন্ডিয়ান ন্যাশনালিজম এটা পলিটিক্যাল ন্যাশনালিজমের সঙ্গে, অর্থাৎ স্পিরিচুয়াল, কালচারাল একটা রেনেসার তৈরি করে। এখানে সিম্বল অফ মরাল আইডিয়াল, স্পিরিচুয়াল ন্যাশনালিজম একটা কালেকটিভ কনসিয়াসনেস, মরাল স্ট্রেংথ তৈরি করেছে। এবার আসি আমরা ইন্ডিয়ান সায়েন্স, যারা মনীষী, ভারতীয় মনীষী, তাদেরও কিন্তু
যথেষ্ট ভূমিকা ছিল, সিগনিফিক্যান্ট রোল ছিল এই ন্যাশনালিজমের ক্ষেত্রে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। অনেকেই তো মনীষীরা সরাসরি যাননি, তাই ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি। স্পিরিচুয়াল রিভাইভাল অ্যান্ড কালচারাল প্রাইড, এই সেন্সদের মধ্যে আমরা পেয়ে যাই। সেখানেও কথা চলে আসবে স্পিরিচুয়াল কালচারাল হেরিটেজের বিষয়ে, স্বামী বিবেকানন্দের কথা, ইন্ডিয়ান ফিলোসফির কথা, বেদান্ত যোগার কথা আসবে। আচ্ছা, বিবেকানন্দের মেসেজটা চলে আসবে, অর্থাৎ সার্ভিস টু ম্যান অ্যাজ সার্ভিস টু গড। সার্ভিস টু ম্যান, মানুষকে সেবা করাই হলো ঈশ্বরকে সেবা করা। তাহলে এইভাবেই কিন্তু সোশ্যাল অ্যাকশন অ্যান্ড ন্যাশনাল ইউনিটি তৈরি হয়, তার প্রভাব আমাদের ন্যাশনাল অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনালিজমের মধ্যে রয়েছে। এবার সোশ্যাল রিফর্ম অ্যান্ড ইউনিটি, এটা কারা করতেন? এই মনীষীরা করতেন। যেমন সেন্টস লাইক রাজা রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতী, এই যে যারা মহাপুরুষ সাধু ব্যক্তি, তারা সোশ্যাল ইভিলসটাকে দূর করতে চেয়েছেন। ডিসক্রিমিনেশন, সতীদাহ প্রথাটা, চাইল্ড ম্যারেজ, আনটাচেবিলিটি, এগুলোকে দূর করতে চেয়েছেন। এবং ন্যাশনালিজম, ইন্ডিয়ান ন্যাশনালিজম সেই পথেই গেছে। সোসাইটিকে তারা চেঞ্জ করতে চেয়েছেন। অর্থাৎ একটা গ্রাউন্ড ওয়ার্ক হতো ন্যাশনাল ইন্টিগ্রেশনের জন্য। দয়ানন্দ সরস্বতী, যার কথা বলবো, ফাউন্ডার অফ আর্য সমাজ, তিনিও জোর দিয়েছেন বেদের উপর, উপনিষদের উপর, স্বদেশী বিষয়ের উপর। এবার ভক্তি অ্যান্ড সুফি মুভমেন্টসের কথা বলা হলো, যেমন সেন্ট লাইক কবির, গুরু নানক, তুলসীদাস, মীরাবাই, চৈতন্য মহাপ্রভু, তারাও মেসেজ রেখেছিলেন ইউনিভার্সাল ব্রাদারহুডের, ডিভিশন টু গড অ্যান্ড কাস্ট প্রবলেম, যেটা তার উপরে কমিউনাল হারমোনির একটা চেষ্টা করেছিলেন। আর এইসব জিনিসগুলো ওই ন্যাশনালিজমের পথ ধরেছে, ন্যাশনাল ইউনিটি তৈরি করেছে। এবার রেজিস্ট্যান্স টু কলোনিয়ালিজম, এই যে যাদের কথা বলা হলো, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তারা কিন্তু এই ইংরেজদের বিরুদ্ধেই তারা কিন্তু কথা বলতো। সাম সায়েন্স ডাইরেক্টলি অপোজড করতো কলোনিয়াল রুল, যেমন শ্রী অরবিন্দ, তিনি ডাইরেক্টলি ইংরেজদের বিরুদ্ধে ছিলেন, ন্যাশনাল অ্যাওয়েকেনিং নিয়ে আসলেন। যাই হোক, তার পূর্ণ সমাজ। এরপর আরও একটা বিশেষ ক্যারেক্টার, সেন্টস লাইক বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, দো নট এ সেন্ট ইন দ্য ট্রেডিশনাল সেন্সে তিনি সেন্ট নন, কিন্তু তিনি এই পর্যায়ে পড়েন। used spiritual literature like Anandamath, the hymn Bande Mataram to inspire patriotism, nationalism. পরবর্তী লাস্ট পার্ট আমাদের রেস, জাতি, সম্প্রদায়, কমিউনিটি। অর্থাৎ এই ন্যাশনালিজমের ক্ষেত্রে দেখা গেছে আপার ক্লাস পিপল, লোয়ার ক্লাস পিপলের যে একটা ব্যাপার ছিল, তো সেটা কাস্ট অ্যান্ড কালচারাল আইডেন্টিটি তৈরি করতে গিয়ে সেই সবকে দূর করা হয়েছে। আর ইংরেজরা চেষ্টা করতো সবসময় যে এই কাস্ট প্রবলেমটা যেন ভারতে থেকে যায়। যাই হোক, ডিউরিং কলোনিয়াল রুল, ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন তারা কি করতো? ক্লাসিফাই করতে চেষ্টা করতো, শ্রেণী বিভাজন করতো ইন্ডিয়ান সোসাইটিকে থ্রো রেসিয়াল লেন্স। এই কমিউনিটি, জাতিভেদ প্রথা, এর দ্বারা টুকরো টুকরো খণ্ড খণ্ড করে রাখা হতো। ইন্ডিয়ান কমিউনিটিসকে সোশ্যাল গ্রুপের, যেমন আরিয়ানস গ্রুপ, দ্রাবিড়িয়ান গ্রুপ, এইভাবে প্রখর হতো, ভাগ হতো। তো যাই হোক, সেই সব বিষয়গুলো ইন্ডিয়ান যে ইন্টেলেকচুয়াল পলিটিক্যাল লিডার্স, মনীষীরা আছেন, তারা এই সমস্ত কাস্টিসিজম, সেটাকে রেসিসিজম, সেটাকে দূর করার প্রয়াস করেছেন। ইংরেজদের যে আরিয়ান থিওরি ছিল, তার মাধ্যমে নর্দার্ন ইন্ডিয়ানসদের একভাবে ভাগ করা হতো,
ইন্দো ইউরোপিয়ান আরিয়ান্স হিসাবে, এরকম একটা বিষয় ছিল। দ্রাবিড়িয়ান ভাবে ভাগ করা হতো। এবার আমাদের যে গঙ্গাধর তিলক, তিনি কিন্তু এইসব বিষয়ে চিন্তা করলেন এবং একটা চ্যালেঞ্জ গ্রহণ করলেন যে ওয়েস্টার্ন ক্লেমস অফ রেশিয়াল সুপিরিয়রিটি যেটা ছিল তার বিরুদ্ধে। এবার তাহলে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু তারা গাইড করলেন এই ন্যাশনালিজম ব্যাপারটাকে, এবং এটা যেন রেশিয়াল এসেন্সিয়ালিজমের দিকে যেটা আছে সেই বিষয় নিয়ে আলোচনা করলেন এবং সেই দিকে চলে গেলেন। গান্ধীজি স্পিরিচুয়াল এথিক্যাল যে ন্যাশনালিজম রুটেড ইন সিভিলাইজেশন ইউনিটি রেদার দেন রেশিয়াল আর রিলিজিয়াস আইডেন্টিটি, অর্থাৎ রেশিয়াল যে ব্যাপারটা আছে, কমিউনিটির যে ডিভিশন আছে, সেটার থেকে দূর করার প্রয়াস করলেন। এবার পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়াতে আমরা লক্ষ্য করব যে থিঙ্কার্স যারা ছিলেন, এই নর্থ ইস্ট ইন্ডিয়া ট্রাইবাল কমিউনিটিস বিষয়ে একটা ডিসক্রিমিনেশনের ব্যাপার ছিল। হিন্দু ন্যাশনালিস্ট যারা আইডিওলজি যে বিশ্বাস করত, একটা তফাৎ হয়ে যেত, অর্থাৎ একটা ডিফারেন্স তৈরি হতো, কিন্তু সেটাকে একসঙ্গে ইউনিটিতে নিয়ে আসা হলো। যাই হোক, তাহলে একটা ভূমিকা রয়েছে মনীষীদের, বড় ভূমিকা রয়েছে ইন্ডিয়ান এই স্পিরিচুয়াল ন্যাশনালিজমের ক্ষেত্রে। তো তাহলে হিস্ট্রিক্যালি ওই যে রেসিজম যে প্রবলেমটা, সেই প্রবলেমটার থেকে ওভারকাম করে মেইন স্ট্রিম ন্যাশনালিজমের দিকে চলে গেল, অর্থাৎ রেশিয়াল ডিভিশন যেটা ছিল সেটা দূর করে একটা ইউনিটিতে চলে আসলো। তাহলে বন্ধুরা, আমাদের এই আলোচনার বিষয় ছিল স্পিরিচুয়ালিজম ইন ন্যাশনালিজম বা স্পিরিচুয়াল ইন ন্যাশনালিজম, স্পিরিচুয়াল সেন্টিমেন্ট ইন ন্যাশনালিজম, সেন্স ইন শেপিং ন্যাশনালিজম বা ন্যাশনালিজম অ্যান্ড দ্য আইডিয়া অফ রেস। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।